নমস্কার। আমি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যানোমারিক এফেক্ট। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যেটা নিয়ে আমি আজকে আলোচনা করতে শুরু করেছি। এ স্টাডি অফ অ্যানোমারিক এফেক্ট। মিস্টার মৈনাক প্রামাণিক, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, পানাদেবী কলেজ। প্রথমে আমি লিখেছি অ্যানোমারিক এফেক্ট। হোয়াট ইজ অ্যানোমারিক এফেক্ট? এটা জানা খুবই প্রয়োজন যে কোনো টপিক নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রথমে জানা উচিত যে কি আসলে অ্যানোমারিক এফেক্টটা কী। তাই আমি উত্তরটা লিখেছি এখানে। দ্য প্রেজেন্স ফর দ্য অ্যাক্সিয়াল পজিশন বাই অ্যান ইলেকট্রোনেগেটিভ সাবস্টিটিউয়েন্ট সাচ অ্যাজ অ্যালকক্সি অ্যাসিলক্সি গ্রুপ বন্ডেড টু দ্য অ্যানোমারিক কার্বন ইজ কল্ড অ্যানোমারিক এফেক্ট। এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার যেখানে অক্সিজেনের দুটো লোন পেয়ার রয়েছে এবং অ্যানোমারিক কার্বন পজিশনে ভ্যাকান্ট অরবিটাল রয়েছে কার্বনের। এটা একটা ইন্টারাকশান দেওয়া আছে। এখানে যে লোন পেয়ারটা রয়েছে, এই লোন পেয়ারটা আসলে নন বন্ডিং ইলেকট্রন, এটা হোমো হিসাবে কাজ করছে, এবং যেটা নিচে রয়েছে কার্বন ভ্যাকান্ট, এটা হচ্ছে লুমো হিসাবে কাজ করছে। এটা নিয়ে আলোচনা করব। এখানে এক্স রয়েছে, এক্স বলতে ওএমই গ্রুপ হতে পারে, ওএসি গ্রুপ হতে পারে, হ্যালোজেন যে কোনো গ্রুপ হতে পারে। এটা যে ইন্টারেকশানটা করছে সেটাই হচ্ছে অ্যানোমারিক এফেক্ট। দ্বিতীয়ত, ডিসকভারি অফ দ্য অ্যানোমারিক এফেক্ট। যে কোনো টপিক নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রথমে আমাদের জানা উচিত যে মানে ডিসকভারি মানে কে আবিষ্কার করেছে, কেন আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার করেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো টপিকের ক্ষেত্রে। কিন্তু আমরা কিছু টপিক যেগুলো জানি অথবা কিন্তু আমাদের মানে কে আবিষ্কার করেছে, কত সালে কীভাবে আবিষ্কার করেছে, এগুলো জানার প্রয়োজন মনে করে না। কিন্তু যে কোনো টপিক জানার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন যে এই টপিক সম্বন্ধে কি হয়েছে, আগে কীভাবে আবিষ্কার হয়েছে, কী আবিষ্কার, সেগুলো জানা উচিত। তাই প্রথমে আমি লিখেছি 1955 সালে এডওয়ার্ড চাও এবং লেমিনেক্স তারা আবিষ্কার করে অ্যানোমারিক এফেক্ট। তারা লক্ষ্য করে যে কোনো আলফা আইসোমার এবং বিটা আইসোমারের ক্ষেত্রে বিটা আইসোমার একটু বেশি স্টেবল হয়, কিন্তু আলফা আইসোমার একটু কম স্টেবল হয়। কিন্তু কম স্টেবল হলেও অনেকটা বেশি স্টেবল হয়ে যায়। মানে আলফা আইসোমার একটু বেশি, খুবই বেশি স্টেবল, কিন্তু বিটা আইসোমার একটু কম স্টেবল। তারা এখানে আমি দেখতে পাচ্ছি যে ও CH3 গ্রুপ নাই অ্যাক্সিয়াল পজিশনে এবং ইকুইটোরিয়াল পজিশন। প্রথমটা রয়েছে অ্যাক্সিয়াল পজিশনে OCH3 গ্রুপ এবং দ্বিতীয়টা রয়েছে ইকুইটোরিয়াল পজিশনে। প্রথম ক্ষেত্রে তারা ওই অ্যাক্সিয়াল পজিশনে OCH3 গ্রুপ নেয়, সেটা দেখে একটু বেশি স্টেবল। দ্বিতীয় ক্ষেত্রে তারা আবার তার পরিবর্তে OSC গ্রুপ নেয়, এবং দ্বিতীয় ক্ষেত্রে তারা আরও লক্ষ্য করে যে অ্যাক্সিয়াল পজিশনটা যা স্টেবল হয় তার থেকে বেশি অ্যাক্সিয়াল পজিশনটা একটু বেশি স্টেবল হয়ে যায়। মানে প্রথম ক্ষেত্রে যদি একটু কম হয়, যদি কিছুটা কম হয়, দ্বিতীয় ক্ষেত্রে আরও বেশি হয়ে যায়। ইকুইটোরিয়াল পজিশন ক্ষেত্রে যদি কম যা থাকবে তার থেকে কমে যাবে। তাই তারা লক্ষ্য করে কেন হয়, কিসের জন্য, তারা খোঁজা শুরু করে, না আবিষ্কার করা হচ্ছে এখানে কিছু। তাই আমরা কিছুটা স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করা যাক, মানে অ্যাকচুয়ালি খেলা যাক। প্রথমে লেখা আছে ডিগ্লুকোজ। ডিগ্লুকোজে দুটো স্ট্রাকচার নিয়েছি আমি, আলফা ডিগ্লুকোজ, বিটা ডিগ্লুকোজ। এখানে আলফা ডিগ্লুকোজটা যদি সাইক্লোহেক্সেন ফর্মে নিই তাহলে দেখতে পাবো যে সাইক্লোহেক্সেন ফর্ম অবশ্যই বেশি স্টেবল। আলফা ডিগ্লুকোজ ক্ষেত্রে আমরা সাইক্লোহেক্সেন ফর্মটা নিয়ে আলোচনা করব। বিটা ডিগ্লুকোজটাও তাই। এখানে প্রথমে নিই আলফা ডিগ্লুকোজ, মানে গ্লুকোপাইরানোস, আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোস এবং বিটা ডিগ্লুকোপাইরানোস। প্রথম ক্ষেত্রে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে বিটা ডিগ্লুকোপাইরানোস 64% স্টেবল, যেখানে আলফা ডিগ্লুকোপাইরানোস 36% স্টেবল। তাহলে আমাদের মনে একটা জিজ্ঞাসা আসতেই পারে যে আলফা ডিগ্লুকোপাইরানোস 36%, বিটা ডিগ্লুকোপাইরানোস 64% কেন, কিসের জন্য? তারপরে তারা দেখে যে তার পরিবর্তে এখানে যে ওএস গ্রুপটা রয়েছে, ওএস গ্রুপের পরিবর্তে যদি OCH3 গ্রুপ নেয় কিংবা OSC গ্রুপ নেয় কিংবা Cl গ্রুপ নেয়, তারা দেখতে পারে যে অ্যাক্সিয়াল পজিশনটা স্টেবিলিটি একটু ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, কিন্তু বিটা ডি আইসোমারের ক্ষেত্রে স্টেবিলিটি ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছে। কিন্তু কেন, মানে কী কারণ, কিসের জন্য হয়, তারা একটু ভাবনা চিন্তা আসে। তাই এখানে তিনটে প্রশ্ন তাদের মাথায় আসে। প্রথম প্রশ্ন হচ্ছে
হোয়াই বিটা ডি গ্লুকোপাইরানোজ ইজ 64% স্টেবল। এখানে দেখি যে বিটা ডি গ্লুকোপাইরানোজ 64% স্টেবল এবং আলফা ডি গ্লুকোপাইরানোজ 36% স্টেবল। কেন, কিসের জন্য? দ্বিতীয় প্রশ্ন আসে তাদের মনে যে আলফা ডি গ্লুকোপাইরানোজ ইজ 36% স্টেবল, কিন্তু এটা যে এটা খুবই একটা হিউজ পরিমাণ স্টেবল, মানে হচ্ছে প্রিসিয়াস অ্যামাউন্ট। কিন্তু কেন এই প্রিসিয়াস অ্যামাউন্টটা কেন? তারপরে তারা লক্ষ্য করে যে এখানে যে ওএইচ গ্রুপ আছে, ওএইচ গ্রুপের পরিবর্তে যদি ওএমই, ওএসি, সিএল গ্রুপ নেয়, তারা লক্ষ্য করে যে তার পার্সেন্টেজটা ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। কিন্তু কেন? সেখানে আমি তাই এখানে কোশ্চেন আছে, ইফ ইউ রিপ্লেস অ্যানোমারিক সাবস্টিটিউয়েন্ট বাই অ্যান ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দেন আলফা আইসোমার পার্সেন্টেজ স্টেবিলিটি ইনক্রিজ। এই তিনটি প্রশ্ন তাদের মনে ধীরে ধীরে আসতে শুরু করে। তারপরে তার উত্তরে প্রথমে তারা লক্ষ্য করে যে প্রথমটার ক্ষেত্রে যে আলফা ডি গ্লুকোপাইরানোজ 36% স্টেবল, বিটা ডি গ্লুকোপাইরানোজ 64% স্টেবল। তারা লক্ষ্য করে যে বিটা ডি গ্লুকোপাইরানোজের ক্ষেত্রে প্রতিটা ওইচ প্রতিটা ওইচ এবং এই যে CH2OH গ্রুপটা আছে প্রতিটা ইকুইটোরিয়াল পজিশনে আছে, তাই এটা 64% স্টেবল। যেখানে আলফা ডি গ্লুকোপাইরানোজের ক্ষেত্রে প্রতিটা ওইচের মধ্যে শুধুমাত্র এই যে ওইচটা আছে এটা অ্যাক্সিয়াল পজিশনে, এবং যেটা CH2OH গ্রুপটা আছে আর বাকি কয়েকটা যে OH গ্রুপটা আছে প্রতিটা ইকুইটোরিয়াল পজিশনে। তাই তারা বলে যে 64% স্টেবল বলতে বিটা ডি গ্লুকোপাইরানোজ প্রতিটা OH গ্রুপ এবং CH2OH গ্রুপ ইকুইটোরিয়াল পজিশনে। বাট যে আলফা ডি গ্লুকোপাইরানোজের ক্ষেত্রে একটা OH শুধুমাত্র ইকুইটোরিয়াল পজিশনের পরিবর্তে অ্যাক্সিয়াল পজিশন আছে, তাই 36% স্টেবল। প্রথম প্রশ্নের উত্তর আমরা এভাবে পেয়ে যাই। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমরা একটু উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথমে দেখি যে আলফা ডি গ্লুকোপাইরানোজ 36% স্টেবল, প্রথমে আগে বলেছি, এবং বিটা ডি গ্লুকোপাইরানোজ 64% স্টেবল। কিন্তু যে দ্বিতীয় প্রশ্ন আসে আমাদের যে আলফা ডি গ্লুকোপাইরানোজ 36% কেন স্টেবল? তার পরিবর্তে কমও স্টেবল হতে পারে, মানে 5%, 10%, যে কোনোভাবে স্টেবল হতে পারত, কিন্তু 36% কেন? তার উত্তরে আমরা দেখি, প্রথমে নিয়ে নিই এখানে যে অক্সিজেন রয়েছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে অক্সিজেনটা লোন পেয়ার রয়েছে, এটা হোমো হিসাবে কাজ করছে। মানে এখানে যে একটা নন বন্ডিং ইলেকট্রনগুলো রয়েছে, এই নন বন্ডিং ইলেকট্রনটা রয়েছে সেটা ভ্যাকান্ট কার্বন। এখানে যে কার্বন রয়েছে এই কার্বনটা ভ্যাকান্ট রয়েছে, এই ভ্যাকান্টের সঙ্গে একটা ইন্টারাকশান চাচ্ছে। যেহেতু এখানে ভ্যাকান্ট রয়েছে, এটা সিগমা স্টার অ্যান্টিবন্ডিং অরবিটাল অফ NCO হিসাবে কাজ করবে। এখানে আবার লক্ষ্য করি যে এই যে অক্সিজেনের যে লোন পেয়ার এবং ভ্যাকান্ট যে কার্বন, এটা অ্যাকচুয়ালি প্যারালাল পজিশন আছে। যেহেতু প্যারালাল পজিশন আছে তাই একটা ইন্টারাকশানে কাজ করবে। এই যে ইন্টারাকশানটা দেখতে পাই, এটা সেই ইন্টারাকশান। তারপর এখানে লিখেছি আমি, ছবিটা দেওয়া আছে, ছবিটা একটা ইন্টারাকশান কাজ করছে। তারপরে বিটা আইসোমারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এখানে অক্সিজেনের লোন পেয়ার রয়েছে, এটা হোমো হিসাবে কাজ করছে, যে ভ্যাকান্ট কার্বন রয়েছে এটা হোমো হিসাবে কাজ করছে। কিন্তু এখানে যে লোন পেয়ারটা রয়েছে ভ্যাকান্ট, মানে এই যে নিচে ভ্যাকান্ট রয়েছে আর এই যে লোন পেয়ারটা রয়েছে এখনও কোনো বন্ড করছে না। যেহেতু বন্ড করছে না, কারণ এখানে যে লোন পেয়ারের অরবিটাল রয়েছে এবং যে ভ্যাকান্ট অরবিটাল প্যারালাল পজিশন নেই, মানে অ্যান্টি প্যারালাল পজিশনে আছে। অ্যাকচুয়ালি অ্যান্টি প্যারালাল নেই, মানে প্যারালাল পজিশনই নেই, তাই এরা কোনো ইন্টারাকশান হিসেবে কাজ করছে না। এই যে আমরা ইন্টারাকশানটা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি এই ইন্টারাকশানটা হচ্ছে অ্যানোমারিক ইন্টারাকশান। এটাই আমরা জানতে চাইছিলাম যে অ্যানোমারিক ইন্টারাকশান আসলে কী। আসলে অ্যানোমারিক ইন্টারাকশান এটাই সেই ইন্টারাকশান যার জন্য আলফা ডি গ্লুকোপাইরানোজ 36% স্টেবল। এটা একটা হিউজ পরিমাণ স্টেবল, এটা প্রিসিয়াস অ্যামাউন্ট। তারপরে তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আমরা আসি তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরে। তার আগে দেখে নিই যে তার মানে তৃতীয় নম্বর প্রশ্নে আইসোমারের স্টেবিলিটি হিসেবে দেখতে পারি। এখানে যে অক্সিজেন রয়েছে, অক্সিজেনের পাশে যে লোন পেয়ার, এটা একটা মানে অতিরিক্ত পরিমাণ লোন পেয়ার তো রয়েছে, এই জন্য এটা ইলেকট্রন রিচ সেন্টার হিসেবে কাজ করছে। রিচ সেন্টার মানে হোমো। আর এখানে কার্বন রয়েছে, কার্বনের যে ভ্যাকান্ট অরবিটাল, এটা একটা আসলে কি ডেফিসিয়েন্ট সেন্টার মানে অবশ্যই লুমো। আর এখানে এক্স দিয়েছি, এক্স মানে ওএমই, ওএসি গ্রুপস আগেই বলেছি। এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইনক্রিজিং অর্ডার দিয়েছি, কারণ হচ্ছে যে 3 নম্বর প্রশ্ন আসছে সেখানে দেখতে পাওয়া যে OH গ্রুপ, OMe গ্রুপ অথবা
ওএসি সিএল গ্রুপ প্রতিটা ক্ষেত্রে মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের একটা ভূমিকা রয়েছে। সেখানে দেখতে পাই যে ওএইচ গ্রুপ রয়েছে, তার থেকে বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ওএমই, তার থেকে বেশি ওএসি গ্রুপ, তার থেকে হ্যালোজেন দেখতে পাই। এবার চলে যায় সেই প্রশ্নে। এখানে লেখা আছে ইফ উই রিপ্লেস অ্যানোমারিক সাবস্টিটিউয়েন্ট বা উইথ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস দেন আলফা আইসোমার স্টেবিলিটি ইনক্রিজেস। মানে এখানে যে ওএস গ্রুপ রয়েছে তার পরিবর্তে যদি ওএমই অথবা ওএসি অথবা সিএল গ্রুপ নেই, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নিই, তাহলে আমরা দেখতে পাই যে তার স্টেবিলিটি ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। কিন্তু কেন কেন প্রশ্নের উত্তর হচ্ছে যেখানে এখানে যে অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে, এই লোন পেয়ার অ্যাকচুয়ালি চাই কি ইন্টারাকশন করতে ভ্যাকান্ট অরবিটালের সাথে। এবার যেখানে এক্সের পরিবর্তে যদি আমি ওএমই গ্রুপ নিই, প্রথমত ওএমই গ্রুপ নিলাম, তো নেওয়ার পরে দেখতে পাচ্ছি এই যে ওএমই গ্রুপ বেশি একটু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তারা কি চাইবে ইলেকট্রনটা টেনে নিতে চাইবে। তাই কি চাই যে অক্সিজেনের যে লোন পেয়ার, এই লোন পেয়ার অ্যাকচুয়ালি ইন্টারাকশন চাই, আকর্ষণ, তার বদলে টেনে নিতে চাই। এবং তার পরিবর্তে যে ওএম এর গ্রুপ নেই, তাহলে ওএম এর পরিবর্তে ওএসি গ্রুপ নিই, তাহলে কি একটু বেশি পরিমাণ টানতে চাইবে, যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের কাজ কি? ইলেকট্রন উইথড্রয়িং কাজ যে যেটা আসুক তার সাথে একটু টেনে নেওয়া, নিজের দিকে টেনে নেয়, ইলেকট্রন উইথড্রয়িং করার চেষ্টা করবে। অথবা তার পরিবর্তে হ্যালোজেন যদি একটু নেই, তাহলে হ্যালোজেন তো একটু বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তো কী চাইবে এই ইলেকট্রনটা অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে একটু টেনে নিতে চাইবে। মানে অ্যাকচুয়ালি যে কার্বনের যে ভ্যাকান্ট রয়েছে এই কার্বনটাকে আরও ডেফিসিয়েন্ট করে দিতে চাইবে, তাই কি সেই জন্যই তো আলফা ডিগ্লুকো মানে আলফা আইসোমার স্ট্রাকচারের স্টেবিলিটি ধীরে ধীরে ইনক্রিজ করবে। এবং এভাবে প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি যে আলফা ডিগ্লুকোজে পাইরান 36%, বিটা ডিগ্লুকোপাইরানোজ 64% কেন স্টেবল। প্রথম প্রশ্নের উত্তর আমরা প্রথমে বলে দিয়েছি। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে ছিল আলফা ডিগ্লুকোপাইরানোজ 36% প্রিসিয়াস অ্যামাউন্ট কেন, কারণ প্রিসিয়াস অ্যামাউন্ট আমি আগেই বললাম। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যেটা প্রশ্ন ছিল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস ইনক্রিজের সাথে সাথে স্টেবিলিটি ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ, আসলে আমরা এখানে বুঝতেই পাচ্ছি যে ওএস গ্রুপ, ওএমই, ওএসি গ্রুপ যত মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাড়ানো হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে, সেখানে প্রতিটা মানে যে অক্সিজেনের লোন পেয়ার সেটা কার্বনের যে ভ্যাকান্ট অরবিটাল রয়েছে ওটার সাথে একটা ইন্টারাকশন চাচ্ছে। ওএমই গ্রুপ বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেই জন্য কি চাই সবসময় চাই যে নিজের দিকে ইলেকট্রন উইথড্রয়িং করে নিতে, মানে যে কার্বনটা ভ্যাকান্ট অরবিটাল রয়েছে সেটা কি চাই ডেফিসিয়েন্ট রয়েছে, আসলে এটা ডেফিসিয়েন্ট রয়েছে, ডেফিসিয়েন্ট সেন্টারটা মোর ডেফিসিয়েন্ট করতে চাইবে, সেই জন্যই তো স্টেবিলিটি ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। সবশেষে ধন্যবাদ, থ্যাংক ইউ।